তোমাকে কতবার বলবো আমাকে না বলে বাড়ির বাইরে যাবে না, তাও কেন গেলে বলো? ধমকে উঠল উচ্ছ্বাস। জ্যোতিষী ভয় পেল, তাও তার চেহারা দেখে আন্দাজ করতে পারলো উচ্ছ্বাস। জ্যোতিষী চুপচাপ দাঁড়িয়েছিল উচ্ছ্বাসের সামনে, কিছুই বলার সাহস পেল না। ওকে ধমকিয়ে কিছু সময় কাউচের উপর বসে ওকে পর্যবেক্ষণ করে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তার মাথা ঠান্ডা রাখতে হবে। জ্যোতিষীকে বাসায় না পেয়ে মাথা ঠিক ছিল না। কেন যে এমন হয় উচ্ছ্বাস বোঝে না। উচ্ছ্বাস চলে যাওয়ার পর ঋতুষী হাঁপ ছাড়ে। প্রচুর ভয় পেয়েছে, তবুও কিছু বলেনি। সে জানে যত কথা বলবে তত কথা বাড়বে। ঋতুষী নিজেকে সামলে কিচেনে যায়। মেয়েটেরা রাতে রান্না করছে। ঋতুষী রান্না করা খাবারগুলো দেখে আবারও রুমে চলে আসে। এসে দেখে উচ্ছ্বাস চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। ঋতুষী কিছু না বলে বিছানায় চুপটি করে বসলো। উচ্ছ্বাস প্রথমে টের পেয়েছে ঋতুষী রুমে এসেছে, তাই সে সিগারেট ফেলে। রুমে এসে ঋতুষী কোলের ওপর মাথায় রেখে শুয়ে পড়ে। বিয়ের এতদিন পার হবার পরেও এসব নিয়ম বদলায়নি, আর মনেও হয় না আর কখনো বদলাবে। মাঝে মাঝে ঋতুষীর এই জীবন বিষাক্ত লাগে, তবুও কিছু বলে না। উচ্ছ্বাসের সাথে তার প্রথম দেখা হয় ঋতুষী কাজিন রেদওয়ান ভাইয়ের বিয়েতে। উচ্ছ্বাস ঋতুষীর কাজিনের বন্ধু, তবে ওদের পরিচয় অত সুখর ছিল না। প্রথম পরিচয়ে তিক্তা ভর করে, তবে ওই থেকে এই পর্যন্ত আসা। ঋতুষী কখনো কল্পনা হতে ভাবিনি। দরজায় নক করার শব্দে ঋতুষীর ধ্যান ভাঙে। মেয়েট এসে ডেকে গেছে, রাতে রান্না হয়ে গেছে। ঋতুষী মেয়েটকে চলে যেতে বলে উচ্ছ্বাসকে ডাক দেয়। উচ্ছ্বাস ঋতুষীর দিকে কতক্ষণ তাকিয়ে চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে গেল, আর ঋতুষীর নিচে এসে খাবার ঠিকঠাক করতে লাগলো। উচ্ছ্বাস এলেই তাকে খাইয়ে দিতে হবে, এই নিয়ম নতুন নয়। সে প্রথম থেকে এই বায়না। প্রথমে বিরক্ত লাগলেও এখন মানিয়ে নিয়েছে ঋতুষী। এর মধ্যে উচ্ছ্বাস এসে টেবিলে বসে ঋতুষীর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। ঋতুষীকে অন্যমনস্ক লাগছিল, তাই সে ঋতুষীকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রোদ? আজকে এত অন্যমনস্ক লাগছে কেন তোমাকে? কিছু হয়েছে? ঋতুষী কিছু বলল না। তাতে উচ্ছ্বাসের মেজাজ খারাপ হলেও কিছু বলে না। সন্ধ্যায় এমনিতেই ঋতুষীর সাথে রাগারাগি করছিল, তাই টপিকটা বন্ধ রেখে সে চুপচাপ রাতে খাবার শেষ করে উঠে চলে যায়। ঋতুষী উচ্ছ্বাসে যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তাদের সম্পর্কটা জানি কেমন খাপছাড়া। মাঝে মাঝে ঋতুষী মনে হয় তাদের সম্পর্কটা লোক দেখানো মিছিমিছি। আচ্ছা, সম্পর্ক কি আদৌ মিছিমিছি হয়? লোক দেখানো হয়, হয় বোধ হয়। ঋতুষীর চিন্তা ভাবনা বাদ দিয়ে রাতে খাবার খেয়ে সব গুটিয়ে উপরে চলে যায়। রুমের উচ্ছ্বাসকে ঋতুষী পেলেও তাই সে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে চুপচাপ রুমের বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো, জীবনে ভুলটা কোথায়? কিছুক্ষণ পর ঋতুষী রুমে কারো অস্বস্তি টের পায়। ঋতুষী জানে এটা উচ্ছ্বাস, তবুও কেন প্রতিক্রিয়া না করে ওভাবে শুয়ে থাকলো। উচ্ছ্বাস এসে ঋতুষীকে ডাকলো, এই রোদ সোনা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কি কিছু করেছি? সন্ধ্যার জন্য আমি সরি পাখি। আসলে আসলে বাসায় এসে তোমাকে না পেয়ে মাথা ঠিক ছিল না। আর করবো না এমনি, সরি। ঋতুষীর কথাগুলো শুনলো, প্রতিবারের কথা এগুলো, তাই কেন প্রতি উত্তর করার ইচ্ছা হলো না। সে চুপচাপই বসে রইল। এতে উচ্ছ্বাস তোর যারা হয়। সে এবার শান্ত কণ্ঠে ধমকে বলে, সমস্যা কি তোমার? কথা কানে যায় না? কি জিজ্ঞেস করেছি, কথা বলছো না কেন? এবার ঋতুষী মুখ খোলো। আর কত? কি আর কত? এই যে আপনি বোঝেন না? না, তাই তো তোমায় জিজ্ঞেস করেছি। দেখো রোদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই বলে কি চেষ্টা করা যায় না? আমি তোমাকে ভালোবাসি, বোঝো না কেন? কোথায় ভালোবাসা? আসলেই বাসেন? কই, আমি তো টের পাই না। আশা টের পেতে হবে না। এটা বাদ দাও, বলো আজকে কোথায় গিয়েছিলে? এবার ঋতুষী একটু ভীত হয়, কারণ ঋতুষী তার একটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল, আর উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না।
তবুও গলায় জোর এনে রুদেশীকে বলে, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, তবে আজকে শেষ, আর কখনো যাবে না। আমি কারণ জিজ্ঞেস করেছি। রুদেশী কতক্ষণ সময় নেয়, তারপর বলে, আমার ভার্সিটির ফ্রেন্ডটিকে মনে আছে? আলো ওর নাম, আপনি হয়তো ওকে দেখেছিলেন। তো আসলে ও অসুস্থ, হসপিটালে ভর্তি, ওকে দেখতে গিয়েছিলাম। আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি, তাই না? আচ্ছা, তুমি কি চাও না আমরা ভালো থাকি? আমরা খারাপ কোথায় আছি? আমাকে তুমি সময় দাও না। কিন্তু কেন? উচ্ছ্বাসের মুখে এই কথা শুনে রুদেশী তাজ্জব হয়ে যায়। উচ্ছ্বাসকে সে সময় দেয় না। অদ্ভুত। রুদেশী উত্তর দেয়, একটা কেমন কথা, আমি তো আপনার সাথেই থাকি, তাহলে সময় দেয় না এমন? এটা কেমন কথা হলো? উচ্ছ্বাস জবাব না দিয়ে রুদেশীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রুদেশী হাঁপ ছাড়ে। আপাতত উচ্ছ্বাসকে শান্ত করা গেল। রুদেশী এই ছেলেকে ভয় পায়। দিন দিন কেমন পজিটিভ হয়ে যাচ্ছে। কোথাও যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। একে জীবন বলে। সকালে রুদেশীর ঘুম ভাঙে একটু বেলা করে, তবে রুমে উচ্ছ্বাসকে পেল না। সে উঠে একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো উচ্ছ্বাস এসে রেডি হচ্ছে। তাই চুল মুছতে মুছতে রুদেশী উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে, কোথায় যাবে? উচ্ছ্বাস জানা নাই, আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। রুদেশী ওহ বলে আর কিছু না বলে নিচে চলে আসে। সকালে নাস্তা করে উচ্ছ্বাস অফিসে চলে যায়। রুদেশী বাসায় একা পড়ে যায়। এমন একা থাকতে রুদেশীর ভালো লাগে না। রুদেশীর বাবার বাড়ির অনেক বড়, এক কথায় বলতে গেলে যৌথ পরিবার বলা যেতে পারে। যৌথ পরিবারে বড় হয়ে হঠাৎ এমন একা থাকা অনেক কষ্টকর হয় রুদেশীর জন্য। তবে উচ্ছ্বাস বেশি মানুষ পছন্দ করে না। উচ্ছ্বাসের জন্মের সময় তার মা মারা যায়। ওকে যখন স্কুলে ভর্তি করানো হয়, তখন ওর বাবা আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ে করে। তখন অবশ্য উচ্ছ্বাস ছোটটাই ছিল, তো হোস্টেলে এই থেকেছে। পরে ভার্সিটিতে পড়নকালে একা একা থাকা শুরু করে। ওদের বাবার বাড়ির আত্মীয়দের থেকে এভাবেই একা থাকা শুরু করে। বিকালে রুদেশী ছাদে আসে। প্রায়ই একা একা লাগলেও রুদেশী বই অথবা ছাদে এসে ঘোরাঘুরি করে। ছাদটা রুদেশীর ভীষণ পছন্দ হয়েছে। হরেক রকমের ফুল গাছ, পাশেই একটা দোলনা। মাগরিবের সময় উচ্ছ্বাস বাসায় আসে, তবে রুদেশীকে দরজায় না খুলে দেওয়ার রাগ লাগে। সে সরাসরি রুমে এসে রুদেশীকে খোঁজ করে, কিন্তু ওয়াশরুম বা বারান্দায় কোথায় না পেয়ে আরে মাথা গরম হয়ে যায়। টাকাটাকি করে তবুও রুদেশী কোনো সাড়া পায় না। উচ্ছ্বাসের চিন্তা হয়, তবে চিন্তা বাদ দিয়ে মেয়েটকে জিজ্ঞেস করে, মেয়েট বলো, যাই রুদেশী বিকেলে ছাদে গেছে, এখনো নিচে নামেনি। উচ্ছ্বাস চিন্তামুক্ত হয় ঠিকই, কিন্তু মাথা থেকে রাগ নামে না। সে উঠে ছাদে চলে আসে। এসে দেখে রুদেশী দোলনায় ঘুমিয়ে পড়েছে। উচ্ছ্বাস রুদেশীকে আর ডাকে না। চুপচাপ রুদেশীর পায়ের কাছে বসে ওকে দেখতে থাকে। কত যুদ্ধ করে এই মেয়েকে পেয়েছে, অনেক কষ্ট, কিন্তু তার রোদ তোকে কেন বোঝে না? সবসময় কেমন গোমরা হয়ে বসে থাকে। সে তো এই রোদের প্রেমে পড়েনি, মুগ্ধ হয়নি। সে ভালোবেসেছিল রোদের চঞ্চলতাকে। তাহলে সেই চঞ্চলতা কই হারিয়ে গেল? ভয় হতে লাগলো উচ্ছ্বাসের। ভাবতে থাকে, রোদকে তাকে ভালোবাসে না, তাহলে তার সাথে ঠিক মতো কথা বলে না কেন? হাসে না ঠিক মতো, চঞ্চলতাও প্রকাশ করে না যেমনটা সে বিয়ের আগে করত। পায়ে কারো ছোঁয়া পেয়ে রুদেশীর ঘুম ভেঙে গেল। তাকে দেখে পায়ের ঠিকটাই উচ্ছ্বাস বসে আছে। রুদেশী ধরফর করে উঠে বসে। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। নিজের সামনে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে, কখন এসেছেন? উচ্ছ্বাস উঠে দাঁড়িয়ে নিজে আস্তে বসে চলে যায়। রুদেশী নিজেকে সামলে রুমে আসে। এসে উচ্ছ্বাসকে আর রুমে পায় না। রুদেশী বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, আর কখনই একটা শক্তপোক্ত হাত পিছন থেকে জড়িয়ে ধরে। রুদেশী কিছু বলে না। উচ্ছ্বাস কিছুক্ষণ রুদেশীকে পর্যবেক্ষণ করে রুদেশীকে বলে,
আমরা কিছুদিনের জন্য আমাদের ওই বাড়ি যাব। জ্যোতিষী অবাক হয়। বিয়ের পর কখনো ওই বাড়ির কথা কখনো উচ্ছ্বাস মুখেও আনেনি, তাহলে হঠাৎ ওই বাড়ি যাবে। কথাটা শুনে অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ? এমনি মনে হলে একটু ঘুরে আসি, তুমি বাসায় একা ফিল করো, তাই ভাবলাম ওখানে থাকি কিছুদিন। জ্যোতিষী চুপচাপ শুনলো ওর কথা, কিন্তু কিছু বলল না। সকাল সকাল উঠে ওর সব কিছু গুছিয়ে নিতে শুরু করে। তারা একটু পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। দুপুরের দিকে ওরা এসে পৌঁছালো। বাড়ির সবাই কল্পনা করেনি উচ্ছ্বাস জ্যোতিষীকে এ বাড়ি নিয়ে আসবে। জ্যোতিষীকে উচ্ছ্বাস ড্রয়িং রুমে রেখে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই জ্যোতিষীর ডাক পড়ে। জ্যোতিষী উঠে রুমে যাবার জন্য, তবে বাড়ির কিছু যেহেতু জ্যোতিষীর কিছু চেনে না, তাই উচ্ছ্বাসের দাদি উচ্ছ্বাসের চাচাতো বোন উষাকে বলল উচ্ছ্বাসের রুম দেখাতে। উষা জ্যোতিষীকে রুম দেখিয়ে চলে আসে। রুমে এসে দেখে উচ্ছ্বাস বেডে বসে আছে। সে জ্যোতিষীকে জিজ্ঞেস করে, কেউ কিছু বলছে না কিনা। জ্যোতিষী জানায় কেউ কিছু বলেনি, আর জানায় দাদিমা উষাকে বলেছে রুম দেখিয়ে দিতে, তাই এসেছিল। উচ্ছ্বাস বলে, বাসায় কেউ কিছু বললে আমাকে জানাবে। আমরা এখানে বেড়াতে এসেছি, বেশি দিন থাকবো না, চলে যাব। তবে তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারি, কারণ তুমি বাসায় একা থাকো। আমি জানি তোমার বাসায় একা ভালো লাগে না, তাই এই বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে কতদিন থাকবো তোমার উপর নির্ভর করে। জ্যোতিষী জানায় তার কোনো সমস্যা নেই এখানে থাকতে, সে মানিয়ে নিবে। উচ্ছ্বাস জানে জ্যোতিষীর সমস্যা হলেও সে জানাবে না, তবে উষার উপর ভরসা আছে। উষা জ্যোতিষীর সাথে থাকবে আর দেখে রাখবে। সন্ধ্যা থেকে উচ্ছ্বাস বাইরে যায়। তার কিছুক্ষণ পরে উষা আসে। ভাবি আসবো? আসো, বলার কি আছে, বসো। বলো কেমন আছো? না এমনি জিজ্ঞেস করে আসা ভালো। আমি ভালো, তুমি? কথাটা বলে আবারও বলতে শুরু করে, আচ্ছা ভাবি বলো তো, এই ঘাট তেরা কিভাবে তোমার এত পাগল হলো যে বিয়ে করে ছাড়লো? এই কথা শুনে জ্যোতিষী হাসলো, তারপর বলল, কি জানি, তোমার ভাই তো তোমার ভাই, ভাই তোমারই ভালো, জানো কি দেখলো? আচ্ছা ভাবি, তোমাকে ভাইয়া প্রথম কই দেখেছে জানো? উষার বোকা প্রশ্নে জ্যোতিষী খিলখিল করে হেসে দিল। বেচারি এত লজ্জা পায় কি একটা প্রশ্ন করে বসলো। জ্যোতিষী হাসি থামিয়ে বলে, হ্যাঁ, আমার ভাইয়ের বিয়েতে। রেদওয়ান ভাইয়ের বন্ধু হয় তোমার ভাই, দোস্ত। তারপর কি হলো? জ্যোতিষী উষার মুখের দিকে তাকিয়ে থাকলো, কিছু বলতে যাবে তার মধ্যেই দরজা নক পড়ল। জ্যোতিষী তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে। বৃষ্টি উচ্ছ্বাসের সৎ বোন। জ্যোতিষী একটা হাসি দিয়ে রুমে আসতে বলল। বৃষ্টি তার কথা পাত্তা না দিয়ে বলল, দাদি ডেকেছে, তাড়াতাড়ি আসো। জ্যোতিষী জানায় সে আছে। বৃষ্টি যাবার পরই উষা বলে, এই মেয়ে যে কোন ধরনের আল্লাহ ভালো জানে। এই আমার সাথে থাকবে, ভালোভাবে কথা বলবে, এই মুখ কালো করে বসে থাকবে। ফাজিল একটা ঈশা এভাবে বলতে নেই। হয়তো ও এমনই, না ভাবি, ওর পেটে পেটে শয়তানি বুদ্ধি। যখন প্রয়োজন পড়বে গলায় গলায় ভান করবে, আবার যখন ওর স্বার্থে লাগবে তখন কাউকেই চিনবে না। মায়ের মতন স্বার্থপর একটা। ওদের জন্যই তো ভাইয়া এই বাসায় এসে থাকে না। থাক, বাদ দাও, চলো তো দেখি দাদি কেন ডেকেছেন। দাদু ডেকেছেন, আসবো। উচ্ছ্বাসের দাদি বিছানায় বসা ছিল। জ্যোতিষী কথা শুনে দরজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আয় আয়, বস। জ্যোতিষী মিষ্টি একটা হাসি দিয়ে উচ্ছ্বাসের দাদুর পাশে বসে। দাদু জ্যোতিষীর মুখে ধরে চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমার নাতনিটাকে কি করে পাগল করলি রে। আর ওই ভাই এই চাঁদের মতো মেয়েটা পেলে কি আর আমি ভেবে পাচ্ছি না। মিসেস রাবিয়া বেগমের কথা শুনে জ্যোতিষী লজ্জা পেল। রাবিয়া বেগম আর উষা তাকে এমন ভাবে কথা বলে, লজ্জা পেতে দেখে মিটমিটিয়ে হাসছিল। উষা বলে উঠল, জানো দিদান, ভাইয়া ভাবিকে প্রথম ভাবির কাজিনের বিয়েতে দেখেছে। একবার ভাবো ভাইয়া কত দুষ্টু, মানে ভাবিকে দেখলো আর সেই ভাবিকে বিয়েও করে ফেললো। রাবিয়া বেগম বলেন, আমার দাদা ভাই হীরা চেনে, তাই তো হীরা দেখেই হীরাকে ঘরে উঠিয়েছে।
হ্যাঁ রে, নতুন বউ উচ্ছ্বাস আদর টাদর করে তো। দাদুর ফেপাস কথাবার্তায় বেচারি রুদেশি আরো লজ্জায় পড়ে, মাথা নিচু করে বসেই থাকে। উষা বলে, ও দাদু লজ্জা দিও না তো, দেখো গালগুলো কেমন লাল টমেটোর মতো হয়ে গেছে। এটা বলে উষা খিলখিলি করিয়ে হেসে দেয়। এরই মধ্যে উষার বড় ভাই উদয় আসে। কি এমন পেতনির মতো হাসছিস কেন? তোর তো গাছে থাকার কথা এখনো, কি দেখিস ভাইয়া ভালো হবে না কিন্তু। খারাপ আর হবে কি? যার ঘরে জ্বলন্ত এমন একটা শাকচুন্নি আছে তার আর কি সর্বনাশ হবে। উদয় এমন কথা শুনে উষা কিছু নেকা কণ্ঠে দাদুকে বিচার দেওয়ার ভান করে বলে, দেখো দাদু, কিছু বলো তোমার নাতিকে, ভালো হচ্ছে না কিন্তু। উষার কথা পাত্তা না দিয়ে উদয় বলে, আচ্ছা শোন না, শুনলাম ভাইয়া আর ভাবি আসছে। কই রে? উষা চোখ দিয়ে ইশারায় দেখায়। উদয় ঋষিকে দেখে নিজেই বোকা হয়ে যায়, রুদেশিও বোকা হয়ে যায়। একে অপরের দিকে কতক্ষণ তাকে একসাথে চেঁচিয়ে ওঠে। উদয় বলে, তুই ভাবি, তাও আমার, ইহ না, আমি মানি না। রুদেশিও একসাথেই বলে, তুই আমার দেবর না, এই কিছুতেই হতে পারে না। দাদি আর উষা কিছুই বুঝতে পারে না হলোটা কি। একে অপরের দিকে তাকিয়ে উষা উভয়কে জিজ্ঞেস করে, তুই আর ভাবি কি আগে থেকেই পরিচিত? উদয় একটু হেসে বলে, ও আমার কলেজের ব্যাচমেট ছিল, বন্ধুও বলতে পারিস। উষা এবার বুঝলো, ও তাই বুঝি, বাহ, তাহলে তোরা তো পরিচিতি ভালোই হলো, এখন থেকে অনেক মজা হবে। রুদেশি উদয়ের দিকে দেখে তারপর উষাকে বলে, কিন্তু কলেজ শেষ হবার পর কিছু কারণে আর যোগাযোগ করা হয়নি। উদয় হেসে খুব সিরিয়াসের মতো বলে, দূর, মজা হবে না ছাই, ভাইয়া যে পারলে উঠিয়ে আমাকে আছাড় মারবে। কথাটা বলেই আবারও রুদেশিকে জিজ্ঞাসা করে, কিরে তুই চুপ কেন, বল তোর জামাই কেমন? রুদেশি কোনো উত্তর করার আগে সেখানে উচ্ছ্বাস হাজির এবং সে বলে, কার কথা জিজ্ঞেস করছিস? উচ্ছ্বাস এসে দরজায় দাঁড়িয়েছিল। সবাই তাকে দেখে একটু নড়েচড়ে বসলো। সে আবার জিজ্ঞেস করলো, বল কি নিয়ে কথা হচ্ছিল? উষাই প্রথমে কথা শুরু করলো, আর জানো ভাইয়া কি হয়েছে? উদয় ভাইয়া আর রুদেশি ভাবি ব্যাচমেট। সো হোয়াট? গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো রুদেশির মুখের দিকে তাকিয়ে। এদিকে রুদেশিও ভয় পাচ্ছে, যদি উচ্ছ্বাস কোনো সেন্ট ক্রিয়েটিভ করে বসে তাহলে যা তা অবস্থা হবে। আরে ভাইয়া তুমি বোঝনি, ভাবি আর উদয় ভাইয়া এক কলেজে ছিল আর বন্ধুও ছিল। আমি আর দাদু শুনে তো পুরোই অবাক। বলো কি কাণ্ড! অবশ্য ভালোই হলো, ওরা পূর্ব পরিচিত। যাই হোক ভাইয়া, বলো ব্যাপারটা। জোশ না হু বলে উঠে রুদেশিকে রুমে আসতে বলে চলে গেল। রুদেশিও উঠে দাঁড়ানোর মাত্রই উদয় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রুদেশি বলে, তোর ভাই রুমে ডাকলেও শুনিসনি। আরে দূর, রাখতো, রুমে যাও, কতদিন পর দেখা হলো, সবসময় তো ভাইয়ার সাথে তো থাকিস, এখন আগে আমাকে বল, ভাইয়ার সাথে পরিচয় কিভাবে আর বিয়ে? জানিস তো বড় বাবার সাথে ভাইয়ের সম্পর্কে। ওই উদয় একটু স্তব্ধ বোধ করলেও বলল, বড় চাচির জন্য, তাই আমাদের না জানিয়েই বিয়েটা করে ফেলে। প্রায়শই এতদিন পর সবার সাথে কথা বলতে পারবে, বিশেষ করে যদি হয় কাছের কোনো বন্ধু বা বান্ধবী, তাহলে কথাই নাই। বিয়ের কাহিনী সে অনেক বড় ভাই, বলিস না আর। বিয়েটা হয়েছে গোলমেলে ভাবে বা হঠাৎ বলতে পারিস? আর কিছু বলার আগেই উচ্ছ্বাস এসে রুদেশিকে কোলে তুলে নিল, আর যেতে যেতে বলে, সরি গাইস, তোদের ভাবি এখন ব্যস্ত, পরে কথা বলিস। আর কোনো কথা না বলেই উচ্ছ্বাস নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুদেশি আবারও লজ্জা পেল। দাদু, ছোট ননদ আর দেবরের সাথে এভাবে কোলে উঠিয়ে নিয়ে আসার জন্য। রুদেশি নিচু কণ্ঠে বলল, ইচ্ছা কি নামান, আপনার লজ্জা না হয় কম থাকতে পারে, আমার তো আছে। নিজের বাসায় হুটহাট কোলে নেন, সেই ব্যাপার আলাদা। এখানেও বাসায় কেউ নেই বলে আমি কিছু বলি না।
কিন্তু এই বাসায় সবাই আছে। উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে এসে বিছানায় রুদেশিকে বসালো। তারপর দরজা বন্ধ করে রুদেশির পায়ের কাছে বসে কোলে মাথা রাখলো। কতক্ষণ এভাবেই কাটলো। পুরো ঘরময় নিঃশব্দ বিরাজ করলো। কিছুক্ষণ পর উচ্ছ্বাস মাথা তুলে রুদেশির দিকে তাকালো। রুদেশি উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। আচ্ছা রোদ, আমি কি খুব বাজে? অনেক কষ্ট দেই? খুব খারাপ? রুদেশি জবাব দেয় না। সে জানতো এমন একটা পরিস্থিতিতে আর পড়তে হবে। টাকার সাথে সাথে আসেনি সে, ভুল করেছে, মাসুল দিতে হবে। ধমকে উঠে উচ্ছ্বাস, কি হলো বলো? জবাব দিচ্ছ না কেন? কই আমার সাথে এত কথা বলো না, হাসো না। এগুলো বলে কি রুদেশির চুল হাতে দিয়ে টেনে ধরলো। রুদেশি তাকিয়েই ছিল উচ্ছ্বাসের দিকে। কি অদ্ভুত মানুষ, হঠাৎ করে এমন পাগলামি। রুদেশির চুল ধরার ব্যথায় কান্না করে দেয়। রুদেশি কান্নায় কথা আটকিয়ে আসে, তবুও কষ্ট করে বলে, ছাড়ুন, আমি চুলে ব্যথা পাচ্ছি, খুব লাগছে। উচ্ছ্বাস এতে আর রাগ করে গাল চেপে ধরে বলে, এর থেকে বেশি ব্যথা আমি পাই। বলো কেন আমার সাথে ঠিক মতো কথা বলো না? আমার এত হাসাহাসি কিসের? আমার সাথে তো এত হেসে কথা বলো না। আচ্ছা বলো তো তুমি আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসো না? বিয়েটা যেভাবে হোক, আমি তো তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি, তাও কেন তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো না? রুদেশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবুও পারে না। উচ্ছ্বাস রুদেশি ছটফট দেখে, চোখের পানি তাকিয়ে তাকিয়ে দেখে। তারও কষ্ট হয়, কিন্তু তার রোদ পাখি তো বোঝে না। কিছুক্ষণ পর উচ্ছ্বাস রুদেশিকে ছেড়ে বারান্দায় চলে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে। বারান্দায় এসে উচ্ছ্বাস সিগারেট ধরায়, আর রুদেশি বিছানা পাশে বসে কান্না করতে শুরু করে। উচ্ছ্বাস বারান্দায় বসে শুনে, কিন্তু যাবার ইচ্ছা করে না। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খায়। এক সময় দেখে পুরো প্যাকেটই খালি হয়ে যায়। ঘর থেকেও কোনো শব্দ আসে না। তাই উচ্ছ্বাস রুমে এসে দেখে রুদেশি বিছানায় পাশে মাথা রেখে ঘুমিয়ে গেছে। উচ্ছ্বাস রুদেশিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর নিচ থেকে খাবার নিয়ে এসে টেবিলে রেখে রুদেশির পাশেই রুদেশিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাঝরাতে রুদেশির ঘুম ভাঙে, মনে হলো শরীরের ওপর ভারী বস্ত্র পড়ে আছে। পাশে তাকিয়ে দেখে উচ্ছ্বাস আষ্টপৃষ্ট জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার ঘাড়ের উচ্ছ্বাসে গরম নিঃশ্বাস পড়ে। রুদেশি একটু নড়তেই উচ্ছ্বাস রুদেশিকে আরো কাছে টেনে রুদেশির গলায় মুখ গুজে দেয়, আর বিড়বিড় করে বলে, আমি তোমাকে ভালোবাসি রোদ, অনেক বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না। রুদেশি তাকিয়ে থাকে আর ভাবে, লোকটা কি অদ্ভুত। কে বলবে রাতে সে রাগারাগি করে এখন কি সুন্দর শান্তিতে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে। এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ে রুদেশি। মিষ্টি রোদ, সুন্দর সকাল, পাখিটা আশেপাশে মুখরিত করে আছে। আসলে পৃথিবীটা সুন্দর, কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি, আবার কখনো পারি না। আমরা সবসময় নিজেদের হতাশা নিয়েই থাকি, কখনো ওই দুঃখটুকু সরিয়ে ভালোর দিকে আগাতে পারি না। বারান্দায় দাঁড়িয়ে রুদেশি আশেপাশে দেখছিল। রুদেশি অনেক বাইডুলের ভবঘুরে মেয়ে। বিয়ের আগে পর্যন্ত পুরো বাড়ি মাথায় করে রাখতো। যখন যেটা করতে ইচ্ছা করতো বাড়ির বড় মেয়েকে না, কিন্তু উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না। সে পারলে রুদেশিকে লুকিয়ে রাখতো। রুদেশি দরজায় তাকিয়ে দেখে বৃষ্টি থামিয়ে দাঁড়িয়ে আছে। রুদেশি জিজ্ঞেস করে কিছু বলবে কিনা। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলে হ্যাঁ। রুদেশি বলে, এসে বসো। বৃষ্টি বলে, না ভাবি, বসবো না, আসলে আমি একটু বেরাবো, আমার সাথে একটু যাবে? যদি সে পড়েছে বিপদে, তার তো বের হতে ইচ্ছা করে, আবার ভয়ও পায়। ওই দিন উচ্ছ্বাস যেমন করলো, এখন ওকে না বলে বের হলে আবার কি না কি করে বসবে, একমাত্র উচ্ছ্বাস ভালো জানে। রুদেশি মিথ্যা বলে, আসলে বৃষ্টি আই গট মাই পিরিয়ড, আমি বাইরে যেতে পারবো না। আর বাকি কথা বলার আগে বৃষ্টি থামিয়ে দেয়। বুঝেছি তুমি ভাইকে ভয় পাচ্ছ, কিন্তু ট্রাস্ট মি,
ভাইয়া কিছু বলবে না, চলো আমার সাথে। এর মধ্যেই উস্তাদ শেষে বলে, ও কোথায়ও যাবে না, তুই যেখানে ইচ্ছা সেখানে যা। রুদেশি উস্তাদকে দেখে ঘাবড়ে যায়, তবুও চুপচাপ বসে থাকে। লোকটা কখন কি করে বসে ঠিক নেই। বৃষ্টি উচ্ছ্বাসকে দেখে মুখ কালো করে ঘর থেকে চলে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে। উচ্ছ্বাস রুদেশির দিকে তাকে জিজ্ঞেস করে, কোথায় যাওয়ার কথা বলেছিল? ওর সাথে কোথাও যাবে না, ওই মহিলা পাঠিয়েছে মনে হয়। এগুলো বলে উচ্ছ্বাস ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে থেকে বের হবার পরও একই ভঙ্গিতে বসে থাকতে দেখে উচ্ছ্বাস ভূপিসকে কারণ জিজ্ঞেস করে। রুদেশি জানায় বাসার সবার কথা মনে পড়েছে, তার যদি সময় হয় তাহলে যেন রুদেশিকে নিয়ে একটু ঘুরিয়ে আসবে। এইসব কথা শুনে উদেশের রাগ লাগে, তবে মনে মনে খুশিও হয় যে তাকে এই অনুরোধ করার জন্য। সে জানায় এই সপ্তাহের শেষের দিকে যাবে। এখন উচ্ছ্বাস ব্যস্ত। রুদেশি কিছু না বলে উচ্ছ্বাসকে খেতে আসতে বলে নিচে চলে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্ট করে। বিকেলে রুদেশি রজনী বেগমের রুমে যায়। ওখানে আগে থেকে উষা উদয় বৃষ্টি বসা ছিল। রুদেশিকে দেখে বৃষ্টি উঠে চলে যায়। এটা দেখো রুদেশি অবাক হয়ে উষাকে জিজ্ঞেস করে, ও কেন চলে গেল? উষা মুখ ভেকসিয়ে দিয়ে বলে, হয়তো ও তোমার কাছে কিছু চেয়েছিল, পায়নি, বা অন্য কিছুও হতে পারে। রুদেশির দুপুরের কথা মনে পড়ে, তারপর বলে, ও দুপুরের আগে আমার কাছে গিয়েছিল। ও বেরোতে চায়, আমাকে জোরাজুরি করলেও ওর মধ্যে তোমার ভাইয়া আসলো আর বলল যাবে না। অমনি মুখ কালো করে চলে আসলো। হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি, স্বার্থে লেগেছে, এমনই করবেই। আবার পরে এসে খুব ভ্যান করবে, ভাব করবে। ওর কথা বাদ দাও, ভাইয়া বলো। ভাইয়া অনেক রোমান্টিক না? রুদেশি কি বলবে বুঝতে পারলো না। দ্বিধাবোধে ঘিরে ধরল যেন তাদের মধ্যে ওই ধরনের সম্পর্ক এখনো তৈরি নেই যে বলা যায় বা কিছু, তাই সে কোনো জবাব না দিয়ে চুপ থাকে। ওর অন্যমনস্ক থাকা সবাই মিটমিটিয়ে হাসে। দাদু আলতো ধাক্কা দিয়ে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না। চুপ থাকা সম্মতির লক্ষণ। আমি জানি তো আমার দাদু ভাই অনেক ভালোবাসতো জানো। তুমি ওকে আগলিয়ে রেখো, ছোট থেকে একা বড় হয়েছে তো। বোঝাই সময় দেওয়ার মতো আমি ছিলাম ওর সবকিছুর সঙ্গী। বলে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে ভাই উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, বড় মায়ের কি হয়েছিল? আর এই মহিলা কিভাবে এই পরিবারে আসলো? সবাই একটু স্তব্ধ বোধ করলো। দাদু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, রাশেদ আর উচ্ছ্বাসের মা উর্মিলা ভার্সিটি লাইফ থেকে এই ক্লাসে পড়তো, একই ক্লাসে পড়তো। একতারা সমবয়সী হবার কারণে উর্মিলা বাড়ির সবাই তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল। ওদের সম্পর্কের কথা যখন উর্মিলা বাবা জানতে পারে, তখন থেকে উর্মিলার জন্য পাত্র দেখা শুরু করে। যখন আমরা এই বিয়ে অবগত হই, তখন আমরা তাদের কাছে রাশেদ আর উর্মিলার বিয়ের জন্য প্রস্তাব দেই। তারা সরাসরি আমাদের নাকচ করে দেয়। তাদের বাড়ি মানতে নারাজ কারণ একটাই, ওরা সমবয়সী। আমরাও তো বুঝি সমবয়সী, কিন্তু কি করার, ভালোবাসা প্রতি কি আর জোর চলে। উর্মিলার বাবা উর্মিলাকে আটকে রাখে, তার জন্য প্রায় 1 মাস ওদের মধ্যে যোগাযোগ ছিল না। পরে হঠাৎই একদিন রাতে উর্মিলা আমাদের বাড়ি এসে ওঠে। ওকে দেখে আমরা সবাই অবাক হই, কারণ যেভাবে আমরা উর্মিলাকে দেখেছি। কিন্তু ওই দিন ওকে অনেক অসুস্থ দেখাচ্ছিল। ওর থেকে আমরা জানতে পারি ও পালিয়ে এসেছে, আর ওর ছোট ভাবি ওকে সাহায্য করেছে। আমরা তখনই বুঝেছিলাম ওর আশা নিয়ে ঝামেলা হবে, তাই আগে পরে না ভেবে ছেলে ভালো থাকার জন্য ওই রাতেই ওদের বিয়ে পড়িয়ে দেয়। আমি মা হিসেবে বড্ড স্বার্থপর ছিলাম, কিন্তু করব, বড় ছেলে তো আদরের ছেলে। এইটুকু বলে তিনি থামলো। তারপর সবাই দরজার দিকে তাকিয়ে একটু হকচকিয়ে যায়। ওখানে হাত পাস করে
মনোযোগী শ্রোতার মতন উচ্ছ্বাস দাঁড়িয়েছিল। ওকে দেখে মিসেস রজনীনা বেগম একটু স্তব্ধ বোধ করে, কারণ এসবের কোনো উচ্ছ্বাস জানে না। অবশ্য ও কখনো জানতেও চায়নি, তাই বলা হয়নি। কি হলো দিদুন, বলো তারপর কি হলো? উষা জিজ্ঞেস করে। হ্যাঁ দাদু বলো, তারপর কি হয়েছে? এবার উদয়ও বলতে শুরু করে। এবার দাদু আবারও বলতে শুরু করলেন। পরের দিন সকালেই উর্মিলাদের বাড়ি থেকে লোক এসে অনেক ঝামেলা করে। তবে উর্মিলা এক কথাই বলেছে, এখান থেকে ও এক পাও কোথাও যাবে না। এতে ওদের বাড়ির মানুষেরা অনেক বাজে আচরণ করে, সম্পর্ক ছিন্ন করে। এতে উর্মিলা কষ্ট পেলেও কিছু চুপচাপ মেনে নেয়, কারণ এই সব কিছুর জন্য ও নিজেকে দায়ী মনে করত। এভাবেই দিন কাটতে লাগলো। ও আগের কথা ভুলে নতুন করে নিজেকে গড়াতে লাগলো। পড়াশোনা কমপ্লিট করলো। তবে বলে না, সুখের দিন বেশি দিন থাকে না। তেমনি রাশেদ আর উর্মিলার মধ্যে একটু একটু কথা কাটাকাটি, রাগারাগি দিনকে দিন বাড়তে লাগলো। আমি বললাম, হয়তো নজর পড়েছে, এক কাজ করো, বাচ্চা নাও, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানি না কেন যে এই পরামর্শ দিলাম, এটাই ছিল আমাদের জীবনের সব থেকে বাজে সিদ্ধান্ত। 5 মাস থাকাকালীনই ওটা মিসক্যারেজ হয়ে যায়। উর্মিলা পাগল প্রায় তখন। প্রথম বাচ্চা কি করবে না করবে অনেক ডাক্তার দেখালাম, সবাই জানালো 3 মাস পর থেকে আবার চেষ্টা করতে হবে। যে ওষুধ দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো খেতে। এভাবে দেখতে দেখতে 4 মাসের মাথায় আবার কনসেপ্ট করলো। তবে প্রথমবারের এত ধরনের কারণে শরীর কখনো ঠিক মতো ভালো করে ওঠেনি। যখন সময় এগিয়ে আসলো উচ্ছ্বাস জন্ম নেবার, ওই টাইমে ডাক্তার কন্ডিশন জানালো যে আগে মিসক্যারেজ গেছে, তাই এখনো ও মানসিকভাবে ওতে ভালো প্রস্তুত না। সাথে শরীরে যে ঘাটতিগুলো ছিল ওটা পূরণ হয়নি। তাই আমাদের বড্ড পেপার সাইন করা লাগবে। সেদিন রাশেদ উর্মিলাকে পাবে না যেমন কেঁদেছিল, ঠিক ওই রকম পাগলামি করে। আমরা বুকের পাথর চেপে সাইন করে। ওনারা আগেই জানিয়ে রাখে ওর বাচ্চা বাঁচবে, না হলে মা। আমাদের সব ভরসা শেষ করে উচ্ছ্বাস আসলো, ঠিকই উর্মিলা আসলো না। রাশেদ পাগলার মতো হয়ে গেল। আমি কোনটা সামলাবো, উচ্ছ্বাসকে নাকি রাশেদকে, বুঝে উঠতে পারছিলাম না। এদিকে প্রেগনেন্সির সময় অনেক মানসিক সমস্যা দেখার সাথে ওর অসুস্থতা জন্য যে ওষুধগুলো উর্মিলা নিয়েছিল তার প্রভাব পড়ে উচ্ছ্বাসের ওপর। আমরা পাগল পায়ের ওপর মরার ওপর ঘা ছিল। ব্যবসায় লস খেলেও রাশেদের আব্বা। এদিকে উর্মিলাদের বাড়ি থেকেও আমাদের নামে কেস ফাইল করে কি থেকে কি করবে বুঝে ওঠার আগেই রাশেদের আব্বা স্ট্রোক করে এবং 1 সপ্তাহ পরে মারা যান। উচ্ছ্বাস এত কিছু জানতো না, জানার ইচ্ছাও হয়নি কখনো। তবে এত কিছু একসাথে সে ভাবেই পারছে না। সে অবাকের পর অবাক হচ্ছে। দাদু তারপর কি হলো? রুদিসি জিজ্ঞেস করলো। মিসেস রবেয়া বেগম আবার বলতে শুরু করলো। জান্য টাকা নিয়ে উকিল আনিয়ে ডাক্তার সার্টিফিকেট দেখিয়ে কেসের ব্যাপারটা সামলায়, কিন্তু তখনও আমাদের ব্যবসার অবস্থা নাজেহাল। এই কমাসে রাশেদও নিজেকে কিছুটা সামলে নেয়। 2 ভাই চিন্তা করে, একজন দেশে কাজ সামলাবে আর একজন বিদেশে যাবে। রাশেদ বাইরে গুলো উচ্ছ্বাসকে আমি সামলাতে লাগলাম আর দেশের কাজে হাত লাগালাম। মাসুদ একটু একটু করে সব দেনা লস কাটিয়ে উঠিয়েছিল, তবে উচ্ছ্বাসকে কেবল ভর্তি করিয়েছি। একদিন খবর আসে রাশেদ পিপাসাকে বিয়ে করেছে। খবর শুনে আমরা সবাই হতবাক ছিলাম। কিভাবে যে কি হলো? এই যে এই রুমে এসে ঢুকেছো, সবার রাত তো অনেক হলো, তোমরা কি খাবে না? বাকি গল্প পরে করো। কথাটা বলতে বলতে উষার মা মিসেস মালিহা বেগম দাদু ঘরে প্রবেশ করে। সবাই এতক্ষণ এভাবেই বসেছিল। সবার এই জানা কথাগুলো শুনে খারাপ লাগছিল, তবে পরে কি হয়েছিল তা এখন আর জানা যাবে না। তাই সবাই উঠে ফ্রেশ হয়ে খেতে গেল। আজকের উচ্ছ্বাসকে কেমন ভয়ঙ্কর রকমের শান্ত লাগছে। রুদিসি খাচ্ছে আর বারবার
আরো চোখে তাকাচ্ছে। উচ্ছ্বাস কোনো মতে খেয়ে উঠে চলে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী গল্প আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অনেকদিন পর গল্প বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।